তারাপীঠে হোটেলে আগুন, সে আগুনের ঘটনায় 9 জনের মৃত্যু হয়েছে, বহু মানুষ আহতও হয়েছেন, তারা হাসপাতালে ভর্তিও রয়েছেন। অনিচ্ছাকৃত খুনের মামলা, এই ঘটনাতে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করা হয়েছে। হোটেল মালিক প্রবীর কুমার পাল গ্রেফতার, মালিকের ছেলে কল্যাণ পাল গ্রেফতার। আগুন লাগার পর আধ ঘন্টা দমকল না ডাকার অভিযোগ, দমকল না ডেকে মালিক পালিয়ে যান বলে অভিযোগ। ইমার্জেন্সি গেট বন্ধ ছিল। অনিচ্ছাকৃত খুন, গাফিলতি সহ একাধিক ধারায় মামলা। হোটেলে আগুনের ঘটনার তদন্তে 4 সদস্যের সিটও গঠন করা হয়েছে। হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের। হোটেলের মালিক প্রবীর কুমার পালকে গ্রেফতার করা হয়েছে, আর গতকালই মালিকের ছেলে কল্যাণ পালকেও গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে অভিযোগ যে আগুন লাগার পর আধ ঘন্টা দমকল ডাকেননি, দমকল না ডেকে মালিক পালিয়ে গিয়েছিলেন, এমনটা অভিযোগ। এবং তারই সঙ্গে ইমার্জেন্সি গেট, সেই গেট বন্ধ ছিল, যার ফলে বাইরে বেরোতে পারেননি কেউ। ওই ধোঁয়ার মধ্যে আটকে পড়েন, আগুনের মধ্যে আটকে পড়েন। অনিচ্ছাকৃত খুন, গাফিলতি সহ একাধিক ধারায় মামলা। এবং এই ঠিক কি ঘটেছিল আগুনের ঘটনার তদন্তে 4 সদস্যের সিট গঠন করা হয়েছে। তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় এবার গ্রেফতার করা হলো হোটেল মালিক প্রবীর কুমার পালকে। গতকাল রাতেই তার ছেলে কল্যাণ পালকে গ্রেফতার করেছিল পুলিশ। ইতিমধ্যে এই ঘটনার জেরে স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছে বীরভূম জেলা পুলিশের তরফ থেকে, এবং সেই টিমে রামপুরহাটের এসডিপিও এর নেতৃত্বে মোট 4 জনের সদস্য রয়েছে। গতকাল ঠিক এই হোটেলেই আগুন লাগে। অভিযোগ, আগুন লাগার 30 মিনিট পর হোটেল মালিক বা হোটেল কর্তৃপক্ষ তরফ থেকে দমকলকে জানানো হয়েছিল। এই জায়গা থেকে ফায়ার ব্রিগেডের যে নিয়ারেস্ট পয়েন্ট তা মাত্র 600 মিটার দূরে। কেন 30 মিনিট পর জানানো হলো, এই নিয়ে কিন্তু একটা গাফিলতির অভিযোগ সামনে আসছে। এবং শুধু তাই নয়, যখন আবাসিকদের এখান দিয়ে বাঁচানো উচিত বা রেস্কিউ করার জন্য দায়িত্ব কর্তৃপক্ষর, সেই জায়গায় দাঁড়িয়ে তা না করে হোটেল মালিক পালিয়ে গেছিলেন। কেন তিনি পালিয়ে গেলেন, এই নিয়েও কিন্তু প্রশ্ন সামনে আসছে। এবং পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে কটি এক্সিট পয়েন্ট ছিল, প্রত্যেক কটি ফ্লোরের এমার্জেন্সি এক্সিট, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু তালা মারা ছিল এবং তালার চাবি ছিল না। কোথায় ছিল হোটেল কর্তৃপক্ষ, তারা জানতেন না যে এই এমার্জেন্সি এক্সিটের তালার চাবি কোথায় ছিল। ইতিমধ্যে এই হোটেলের মালিক প্রবীর কুমার পাল এবং তার ছেলে কল্যাণ পালকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুন, গাফিলতির অভিযোগ সহ একাধিক ধারায় মামলা রুজু করে ইতিমধ্যে তদন্তে নেমেছে বীরভূম জেলা পুলিশ। ক্যামেরায় বিশ্বজিৎ দাসের সঙ্গে রৌনক চৌধুরী, নিউজ 18 বাংলা, বীরভূম। 5 তলা হোটেল, নেই আগুন নেভানোর উপযুক্ত ব্যবস্থা, নিয়মকে বুড়ো আঙুল দেখিয়েই চলছে ব্যবসা। আমার মাকে খুঁজে পাচ্ছি না, আমরা 1 আর 2 ছিলাম, কাউকে খুঁজে পাচ্ছি না। তীর্থ করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু, তারাপীঠে হোটেলে আগুন, ঘুম ভাঙার আগেই শেষ একাধিক প্রাণ। হোটেলটি 5 তলা। পশ্চিমবঙ্গের পুরো এলাকার নিয়ম অনুযায়ী বহুতলের উচ্চতা 14.5 মিটারের বেশি হলে ফায়ার ক্লিয়ারেন্স বা অগ্নি নির্বাপন সংক্রান্ত ছাড়পত্র থাকা বাধ্যতামূলক। এই ছাড়পত্র পেতে গেলে কিছু নিয়মকানুন মেলে বহুতল তৈরি করতে হয়। বহুতলে আন্ডারগ্রাউন্ড রিজার্ভার থাকা বাধ্যতামূলক। সেই রিজার্ভারের জল যাতে বিল্ডিং এর নানা প্রান্তে পৌঁছে যায়, তার জন্য রাইজার থাকতে হয়। এই হোটেলে যে অগ্নি নির্বাপক ব্যবস্থা তা যথাযথ ছিল না, এই নিয়ে প্রথম থেকে প্রশ্ন উঠছে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে এরকম একটি হোটেল, সেই হোটেলের ভেতরে রাইজার রয়েছে, কিন্তু সেই রাইজার ব্যবহারের জন্য যে নির্দিষ্ট আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক বা যে এখান থেকে জল নিয়ে সেটা রাইজারে দেবে যে মেশিন, সেই বন্দোবস্ত কার্যকর ছিল না। কেন অগ্নি নির্বাপক ব্যবস্থা, ন্যূনতম যে ফায়ার সেফটি অ্যান্ড মেজিওর, সেগুলো মানা হয়নি, এই নিয়ে প্রশ্ন উঠছে।
অগ্নি নির্বাপন সংক্রান্ত নিয়মকানুনের পরের ধাপ হলো স্প্রিংকলার। আগুনের তাপ স্প্রিংকলার পর্যন্ত পৌঁছলে তা জল ছেটাতে শুরু করে। আগুন লাগলেও টের পায়নি আবাসিকরা, কারণ আগুন লাগার পর যে ফায়ার অ্যালার্ম বাজার কথা সেই অ্যালার্ম বাজেনি। তাহলে কি ভেতরে কোনো ফায়ার অ্যালার্ম নেই? এর পাশাপাশি প্রত্যেকটি হোটেলের জায়গায় এরকম ধরনের হোটেলে স্প্রিংকলার থাকার কথা, যেখান থেকে অটোমেটিক জল স্প্রে করে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করা হয় এরকম ধরনের হোটেলে। সেই জায়গায় কোনো রকম স্প্রিংকলারও ছিল না এই হোটেলের ভেতরে। বহুতল তৈরি করতে হলে এমার্জেন্সি ফায়ার এক্সিট রাখতেই হবে। তারাপীঠের এই জতুগৃহে এমার্জেন্সি ফায়ার এক্সিট ছিল, কিন্তু স্থানীয়দের দাবি সেই গেটে তালা দেওয়া ছিল, চাবি কার কাছে কেউ জানে না। বেনিয়ম, অব্যবস্থা, গাফিলতি, এরই বলি হলেন পুণ্যার্থীরা। নিউজ 18 বাংলা। তারাপীঠের হোটেলে আগুন লাগার পর কয়েকজনের নিখোঁজের আশঙ্কা। হোটেল লাগোয়া যে পুকুর রয়েছে সেই পুকুরে ডুবুরি নামিয়ে তল্লাশি চলছে। গতকাল জতুগৃহ হোটেলের মধ্যে আটকে পড়েন অনেকেই। প্রাণ বাঁচাতে পাইপ বেয়ে অনেকে নেমে যান। এবার পাশের পুকুরে তারা ঝাঁপ দিয়েছেন কিনা তা খতিয়ে দেখতে ডুবুরি নামিয়ে তল্লাশি চালাচ্ছে সিভিল ডিফেন্সের কর্মীরা। কাল হোটেলের মধ্যে আটকে পড়েন অনেক মানুষ, কারণ গতকাল শ্রাবণের শেষ সোমবার ছিল, যথেষ্ট ভিড় ছিল তারাপীঠে। সেখানেই হোটেলে আগুন লাগার ঘটনা। ইমার্জেন্সি গেট সমস্ত বন্ধ ছিল। প্রাণ বাঁচাতে অনেকে পাইপ বেয়ে নিচে নামার চেষ্টা করেন। এবার পাশের পুকুরে ঝাঁপ দিয়েছেন কিনা তা খতিয়ে দেখতে ডুবুরি নামিয়ে তল্লাশি চলছে। পুকুরে তল্লাশি চালাচ্ছেন সিভিল ডিফেন্সের কর্মীরা। তারাপীঠের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড। সেই অগ্নিকাণ্ডের ঘটনার পর পাশেই যে পুকুর, সেই পুকুরে বীরভূম জেলা পরিষদ ডিজাস্টার ম্যানেজমেন্টের ওয়াটার উইংস এর তরফ থেকে চালানো হচ্ছে তল্লাশি অভিযান। কারণ যে এই পুকুরে গতকালকে কেউ ঝাঁপ দিয়েছিল কিনা বা ঝাঁপ দিয়ে তলিয়ে গেছে কিনা তা 100% নিশ্চিত হওয়ার জন্যই গোটা পুকুর জুড়ে কিন্তু বোটের মাধ্যমে এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্টের ওয়াটার উইংস এর তরফে। এই হোটেলেই গতকাল আগুন লাগে এবং স্পষ্ট দেখা যাচ্ছে প্রত্যেক কটি ফ্লোরে কিন্তু এমার্জেন্সি এক্সিট রয়েছে, প্রত্যেক কটি সিঁড়ি রয়েছে। কিন্তু এখানেই প্রশ্ন উঠেছিল যে এই সিঁড়ির দরজায় তালা দেওয়া ছিল এবং তালার চাবি কর্তৃপক্ষের কাছে ছিল না। এই কারণেই ভয়াবহ দুর্ঘটনা, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে গতকাল যারা এখানে স্থানীয় বাসিন্দা বা প্রত্যক্ষদর্শীরা ছিলেন তারা পুলিশ এবং দমকলকে জানিয়েছিলেন যে আবাসিকদের মধ্যে একজন পুকুরে ঝাঁপ মেরেছিলেন যখন এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কিন্তু পুলিশ সূত্রে খবর এখনো পর্যন্ত যারা আবাসিকরা ভেতরে ছিলেন সকলকেই উদ্ধার করা হয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে নিখোঁজের সম্ভাবনা এখনো পর্যন্ত নেই, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। তবুও 100% নিশ্চিত হওয়ার জন্যই পাশের যে পুকুর সেই পুকুরেই বীরভূম জেলা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্টের ওয়াটার উইংকে নামিয়ে ইতিমধ্যে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। ক্যামেরায় বিশ্বজিৎ দাসের সঙ্গে রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা, বীরভূম। দুটো হোটেলের মাঝে এক হাত দূরত্বও নেই। এক হোটেলের ছাদে দাঁড়িয়ে অনায়াসে ছুঁয়ে ফেলা যায় পাশের হোটেলের দেওয়াল। কোনো কারণে এক হোটেলে আগুন লাগলে পাশের হোটেলে তা ছড়াতে বেশিক্ষণ লাগবে না। অপরিসর এলাকায় দমকল কিংবা উদ্ধারকারী দলের কাজ করাই দায়। একের পর এক বেআইন নির্মাণ, যেন জতুগৃহের জাল তারাপীঠ শহর জুড়ে। আমরা ইতিমধ্যে যে হোটেলে দাঁড়িয়ে আছি ছবিটা শুধু দেখাবো। এই হোটেল থেকে অন্য হোটেলের যে জায়গা ঠিক হাফ হাতও নয়, হাফ হাতেই ছুঁয়ে যাচ্ছে অন্য হোটেলের দেওয়াল। তীর্থে গিয়ে মৃত্যুকূপে বন্দী, পুণ্যার্চনে গিয়ে ঝলসে পুড়ে মৃত্যু। তারাপীঠের হোটেলের ভয়াবহ অগ্নিকাণ্ডে ফের একবার প্রশ্ন তুলে দিল। এভাবে আর কতদিন?
আর কত প্রাণ গেলে তবে ফিরবে হুঁশ? এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীর কাজকর্ম আর প্রশাসনের একাংশের গাফিলতি। জীবনের বিনিময়ে বারবার কেন তার মাসুল গুনতে হবে সাধারণ মানুষকে? পুণ্যার্জনে গিয়ে এই মৃত্যু মিছিলের দায় কে নেবে? সরকার যে হোটেলগুলো নন ক্লাসিফাইড এবং যারা অলরেডি এক্সিস্টিং প্রপার্টিজ ব্যবসা করছে তাদের একটি ন্যূনতম যে গাইডলাইন সেটা নির্ধারণ করা এবং সেই গাইডলাইনকে স্থানীয় প্রশাসনের সহায়তা ইমপ্লিমেন্ট করানোটা, তাহলে কিন্তু এই সমস্ত ঘটনা আগামী দিনে আমরা কিন্তু অ্যাভয়েড করতে পারবো। অনেকে ভাবেন যে একটা বিল্ডিং খাড়া করে দিলেই ওটাই, আর অনেকগুলো রুম করে দিলেই, আর তাতে একটা করে অ্যাটাচ বাথ লাগিয়ে দিলেই সেটা হোটেল হয়ে গেল, সেটা কিন্তু একদমই তাই নয়। একাধিক শক্তিপীঠের ভূমি বীরভূম জেলায় রয়েছে তীর্থনগরী তারাপীঠ। তারাপীঠ জুড়ে হোটেলের ছড়াছড়ি অনেক দিন ধরেই। প্রিমিয়াম হোটেল, বাজেট হোটেল, লো বাজেট হোটেল সবই আছে। স্থানীয় সূত্রের খবর, টেম্পল ট্যুরিজমের অছিলায় 2019 সালের পর থেকে ব্যাপক হারে হোটেল তৈরি হয়েছে তারাপীঠে। গড়ে উঠেছে একের পর এক হোটেল, লজ, গেস্ট হাউস। অভিযোগ, এমন বহু হোটেল রয়েছে যেখানে ন্যূনতম নির্মাণ বিধিও মানা হয়নি। খুঁটিয়ে দেখলে তা নজরেও পড়েছে। প্রায় গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে থাকা এই দুটি হোটেলের ছবি দেখুন। দুটো দেওয়াল কার্যত ঠেকে যাওয়ার উপক্রম। তারাপীঠ নির্মাণের ক্ষেত্রে নিয়ম মানার যেন কোনো বালাই নেই। প্রশ্ন উঠছে অগ্নি নিরাপত্তা নিয়েও। তারাপীঠে যতুগৃহ হোটেল, ন্যূনতম ছাড় নেই দুটি হোটেলের মধ্যে। আমরা ইতিমধ্যে যে হোটেলে দাঁড়িয়ে আছি ছবিটা শুধু দেখাবো। এই হোটেল থেকে অন্য হোটেলের যে জায়গা ঠিক হাফ হাতও নয়, হাফ হাতেই ছুঁয়ে যাচ্ছে অন্য হোটেলের দেওয়াল। অর্থাৎ দুটো হোটেল পাশাপাশি। অন্যদিকে দেখতে পাচ্ছি এসির যে আউটডোর, সেই আউটডোর কার্যত ঠেকে গেছে অন্য হোটেলে। হোটেলের এসির আউটডোর ইউনিট এমন ভাবে বসানো হয়েছে যা প্রায় ঠেকে গেছে পাশের হোটেলের দেওয়ালে। দুটি হোটেল পাশাপাশি। আমার চিত্র সাংবাদিক দেখাচ্ছে যে কিরকম অবস্থা, যে একটি হোটেলের সিলিং এর সঙ্গে অর্থাৎ দেওয়ালের সঙ্গে অন্য হোটেলের যে এসির আউটডোর তা কার্যত ছুঁয়ে রয়েছে। অর্থাৎ ন্যূনতম যে ছাড় দুটো বিল্ডিং এর মধ্যে, সেই ন্যূনতম ছাড় পর্যন্ত দেওয়া হয়নি। দুর্ঘটনা যখন তখন ঘটতে পারে। গাফিলতিটা আমাদের না, আমাদের এই হোটেলটা বিগত 13 বছরের হোটেল। এই যে হোটেলটা হয়েছে, এই হোটেলটা আমাদের তখন এই অবস্থাতে ছিল না। এটা একটা বাড়ি ছিল, মানে হোটেলই ছিল, কিন্তু এই অবস্থাতে এটা ছিল না। বছর খানেক হয়েছে। এরা কি ন্যূনতম ছাড় দেয়নি? ন্যূনতম ছাড় হয়নি। এটা অ্যাকচুয়ালি ছাড় হয় আমাদের এইখানে নিয়মের হিসাবে 6 ফুট। আপনার হোটেলের সঙ্গে কি 6 ফুট ছাড় আছে? আমার হোটেলের সঙ্গে 6 ফুট ছাড় নেই। এটি নির্মীয়মান আরো একটি হোটেল যেটা প্রায় 6 তলা হচ্ছে। এরকম রাস্তার উপরে 6 তলা হোটেলের আদেও কি কোনো অনুমতি রয়েছে? এবং অনুমতির থেকেও বড় কথা, এখানেও সেই একই ছবি। দুটো হোটেল পাশাপাশি, তার যে ন্যূনতম ছাড়, সেই ন্যূনতম ছাড়ের কোনো বালাই নেই। এই ধরনের ঘটনাগুলো টিআরডিএ ঘটিয়েছে। টাকা নিয়ে সমস্ত হোটেলের পারমিশন দিয়েছে এবং এই ঘটনাগুলো ঘটার জন্য টিআরডিএ দায়ী। টিআরডিএ এই ধরনের হোটেলগুলোকে পারমিশন দিয়েছে, এইটাই তো টিআরডিএ দুর্নীতি। তারাপীঠের মতো তীর্থক্ষেত্রে সেখানে এতজন মানুষের প্রাণ চলে গেল, বহু মানুষ আহত। এই বেনিয়মের সঙ্গে যুক্ত যারা, তাদেরকে আইডেন্টিফাই করতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে। তারাপীঠ জুড়ে অনিয়ন্ত্রিতভাবে গড়ে উঠেছে একের পর এক হোটেল, লজ। অভিযোগ, বহু ক্ষেত্রেই কেন্দ্রীয় সরকারের পর্যটন মন্ত্রকের ক্লাসিফিকেশন কমিটির রুল মানা হয়নি। তারাপীঠে অগ্নিকাণ্ডের ঘটনার পর এই হোটেলগুলো তৈরি করার ক্ষেত্রে যথাযথভাবে পরিকাঠামো সংক্রান্ত নিয়ম পালন করা হয়েছিল কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশ্ন উঠছে, আইনকে বুড়ো আঙুল দেখিয়ে কিভাবে এত বহুতল গড়ে উঠল? কারা দিয়েছিল অনুমতি? তৃণমূল আমলে কেন বেআইনি নির্মাণের এমন বাড়বাড়ন্ত? কিছুই জানতো না প্রশাসন, নাকি সব জেনেও চোখ বুজেছিল? ক্লাসিফিকেশনটা দেয় হচ্ছে পর্যটন মন্ত্রক, ভারত সরকার। এই পর্যটন মন্ত্রক ভারত সরকারের অধীনে একটি কমিটি, সেই কমিটি অ্যাপ্লাই করার পরে 72টি পয়েন্টের উপর কমিটি পুরো ইন্সপেকশন করার পরে ক্লাসিফিকেশন করে দেওয়া হয়। ক্লাসিফিকেশন যদি না হয়ে থাকে, আইনত কোনো হোটেল
ক্লেম করতে পারে না তার কোনো স্টার ক্যাটেগরি আছে। আমাদের ভারতবর্ষে কিন্তু এই ক্লাসিফিকেশন ব্যাপারটা পুরোপুরি ঐচ্ছিক, ভলেন্টারি। তবে আমি এটুকুই বলতে পারি যে যদি এই ক্লাসিফিকেশনটা ম্যান্ডেটরি করা হয় তাহলে বোধহয় এই রকম সমস্যার হবে না। তারাপীঠের হোটেল থেকে বেরোনোর পথ খুঁজে না পেয়ে কালো ধোঁয়ায় দমবন্ধ হয়ে ঝলসে পড়ে মৃত্যু, যা মনে করিয়ে দিচ্ছে গত বছর এপ্রিলে বড়বাজারের হোটেলের অগ্নিকাণ্ডের 14 জনের মৃত্যুর ঘটনাকে। বিদেশিনী গানে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন তোমায় দেখেছি মাধবী রাতে, আর তারাপীঠের এই বিদেশিনী হোটেলে ভোরবেলা বেঘরে মৃত্যু দেখলেন পুণ্যার্থীরা। রৌনক দত্ত চৌধুরী ও আবির ঘোষালের রিপোর্ট, নিউজ 18 বাংলা। কলকাতায় পুরনো বাড়ির একাংশ ধসে মৃত্যু, জোড়াবাগানের মালোপাড়ায় বাড়ি ধসে মৃত্যু। টানা বৃষ্টির জেরে ভেঙে পড়ে বাড়ির একাংশ ধসে 60 বৃদ্ধার মৃত্যু হয়েছে, আর আটকে পড়া 20 জনকে উদ্ধার করেছে এনডিআরএফ। এই বাড়িকে আগেই বিপজ্জনক বাড়ি বলে নোটিশ দিয়েছিল পুরসভা। বিপজ্জনক বাড়ি ভাঙার কাজ শুরু করেছে পুরসভা। পুরনো বাড়ির একাংশ ধসে মৃত্যু, জোড়াবাগানের মালোপাড়ায় বাড়ি ধসে মৃত্যু, 60 বৃদ্ধার মৃত্যু হয়েছে এবং 20 জনকে উদ্ধার করেছে এনডিআরএফ। ওই বাড়িটিকে আগেই বিপজ্জনক বলে নোটিশ দিয়েছিল পুরসভা, তারপরেও সে বাড়িতে অনেকে থাকছিলেন। তবে এই ঘটনার পর সেই বাড়ি ভাঙার কাজ শুরু করেছে পুরসভা। यही मेरा 4 औजार है जिसके उसको निकाला हम। दोस्ती था, उसका लड़का से दोस्ती था। मेरा भाई का पैर कटा तो उसका बाप आया था, उसका माँ बिल्डिंग के नीचे दब गया तो हम गया था। पूरा दबा हुआ था, उसमें मर गया। लाल टी शर्ट वाला जो था जाने नहीं दिया, फिर बोला कि तुम निकालेगा, बोले हम निकालेंगे। तो बोला चलो, लमसम 10 झूड़ी हटाया राबिश, तब उसका बाल हमको मिला। बाल मिलने के बाद उसके बाद थोड़ा हाथ मिला, हाथ देखा, फिर मुंह मिला, देखे उसको दम टूटा था, नाक से, मुंह से और कान से ब्लड निकल गया। एनडीआरएफ के लगभग 70 से 80 बंदे यहाँ पे पहुंचे हैं। दे आर ऑल इन प्लेस एंड प्रॉपर जगह पे हम काम कर रहे हैं अपना, लेकिन अभी तक की जो जानकारी है उसके अनुसार कोई ट्रैप नहीं है, सबको निकाला जा चुका है। बिल्डिंग गिरने से के बाद मतलब कुछ पोर्शन गिरा था 30%। अब एहतियात के तौर पे हम लोगों ने प्रशासन को बोला है कि थोड़ा सा इवैक्यूएशन करवा दें तो दैट कुड बी बेटर इन सेफ, क्योंकि बरसात हो रही है, बिल्डिंग बहुत पुरानी है, तो हो सकता है कि और भी हादसा हो जाए, इसलिए बोला गया है कि खाली करवा दें। যে বাড়ি ধসে দুর্ঘটনা, সেই বাড়িটি অন্তত 225 বছরের পুরনো। একাধিকবার বাড়ির মালিকানা বদলেছে, আর শরিকি ঝামেলার কারণে রক্ষণাবেক্ষণই হয়নি এমনটা অভিযোগ। 6 মাস আগেও এই বাড়িরই একাংশ ভেঙে পড়েছিল, কিন্তু বাড়ির একাংশ ভাঙলেও রক্ষণাবেক্ষণ হয়নি। আগে বিপজ্জনক বাড়ির নোটিশ দেয় পুরসভা। বিপজ্জনক বাড়িতে অন্তত 21 জন থাকতেন। এই নোটিশ দিলেও কোনো বোর্ড লাগানো ছিল না। चार भाई है, चारों हत्यारा है इसका। ये लोग ये जमीन जिसका है ओरिजिनल जमीन, वो गुजर गई है बहुत साल पहले। उनकी एक लड़की वो भी गुजर गई है। ये लोग कैसे मामला कर करके, कोई गया नहीं, ये लोग कई आदमी को मिला करके ये लोग जमीन का अधिकारी हो गया। जमीन को कुछ करने नहीं देना चाहता था। ये लोग चाहता था कि घर गिर जाए, आदमी मर जाए, आदमी चला जाए यहाँ से, हम लोग का जमीन पूरा हो जाए। ये बिल्डिंग बहुत पहले गिर जाता है। इस दोनों सपोर्ट था बिल्डिंग का, एक इस साइड से एक इस साइड से। और जो सामने हिला हुआ था मेन गेट का, मेन गेट की वजह से ही मेरा घर गिरा है, और उसको ये चारों भाई रिपेयर करता नहीं था कभी। ঘটনাস্থলে যান শ্যামপুকুরের বিজেপি বিধায়ক পূর্ণিমা চক্রবর্তী। আগের সরকারকে নিশানা করলেন বিধায়ক। বিগত সরকার আমলে কর্পোরেশন বহু বাড়ি ওপরে বিপজ্জনক বাড়ির নোটিশ লাগানো আপনি দেখতে পারবেন, কিন্তু কোনো ভাবে সেই সব বাড়ির ওপরে কোনো রকমে মানে অ্যাকশন বা কোনো রকম অ্যাক্টিভিটিস করা হয়নি, যার ফলে আজকে নতুন সরকার আসার কারণে আমরা একটা ঘটনা দেখতে পারলাম। কিন্তু নতুন সরকার আমলে, বিজেপি সরকার আমলে এই ধরনের ঘটনা না ঘটুক, আমরা সক্রিয়ভাবে যে
কোনো বাড়িতে বছর 2 বছর আগে অবধি নোটিশ লাগা আছে কর্পোরেশন থেকে বা আগে থেকে, সেসব বাড়ির উপরে আমরা সক্রিয়ভাবে প্রশাসন দেখব। পুরনো বাড়ির একাংশ ধসে মৃত্যু। এই কলকাতাতেই আরো এমন অনেক বিপজ্জনক বাড়ি আছে যার সংখ্যাটা প্রায় 4000। তার মধ্যে 300 বাড়ি তো যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। উত্তর ও মধ্য কলকাতায় বিপজ্জনক বাড়ির সংখ্যা বেশি। বড়বাজার, জোড়াবাগান, পোস্তায় বিপজ্জনক বাড়ি, জোড়াসাঁকো, বউবাজারেও এরকম বহু বিপজ্জনক বাড়ি রয়েছে। সমস্ত বাড়িকে নোটিস করা আছে, কিন্তু লোকেরা বাড়ি ছাড়তে চায় না। কিন্তু অ্যাটলিস্ট এই বৃষ্টির সময় আমরা রিকোয়েস্ট করছি সবাইকে, আহ্বান করছি যে যেন সুরক্ষিত জায়গাতে চলে যান। আপনি তো জোর করে কাউকে কারোর বাড়ি থেকে বের করতে পারবেন না, কিন্তু এটা ওনাদেরকে বুঝতে হবে যে বিপজ্জনক যখন বলা হয়ে গেছে তখন বের হতে হবে। যে বাড়িগুলো ভেঙে ফেলা উচিত, খালি করা উচিত, করা হয়নি, অবৈধভাবে লোকেরা সেখানে থাকছে। আর এই ভেঙে পড়ার জন্য কি হচ্ছে, তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে, আশেপাশের লোকের উপরে, আশেপাশের বাড়ির উপরে এই ধরনের সমস্যা আসছে। সেই জন্য ইমিডিয়েট, বিশেষ করে এই ধরনের বৃষ্টি লাগাতার হলে, প্রত্যেক বছর বৃষ্টিতে একাধিক বাড়ি ভেঙে ফেলে ঘটনা হয়। তো এই বৃষ্টি বাদলা শুরু হলে তো বাড়িগুলো কমপক্ষে খালি করা উচিত, নাহলে দুর্ঘটনা ঘটবেই। এবং যত এই ধরনের বাড়ি চিহ্নিত করে সেখানে লিখে দেওয়া উচিত যেন কেউ না থাকে, এবং যত সম্ভব তাড়াতাড়ি এগুলো ভেঙে ফেলার দরকার।